Hi friends, in this WBJS class we will learn a detailed chapter on law of contract. Let's start now part 1. তো ইন্ডিয়ান কন্ট্রাক্টর ডিফাইন করে এই কন্ট্রাক্টকে কিভাবে ডিফাইন করছে, সংজ্ঞাটা কি, যেটা অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, যেটা প্রয়োগ করা যেতে পারে আইনের দ্বারা, প্রয়োগযোগ্য। ইন প্র্যাকটিস এভরি কন্ট্রাক্ট রিকোয়ার্স টু এলিমেন্টস, প্রত্যেকটা মানে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কন্ট্রাক্ট জন্য দুটো এলিমেন্ট লাগে। একটা হলো এগ্রিমেন্ট, সেটা হলো অফার প্লাস অ্যাকসেপ্ট, কেউ অফার করলো আর অপোজিট পার্টি অ্যাকসেপ্ট করলো, এবং একটা লিগ্যাল অবলিগেশন থাকে, এবং দ্যাটস দ্য রিজন এই জন্য বলা হচ্ছে এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, লিগ্যাল অবলিগেশন থাকছে। সেই জন্য কন্ট্রাক্ট মানে কি, অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস এনফোর্সেবিলিটি বাই ল। The Indian Contract Act of 1872 remains a fundamental foundational law in India. অনেক পুরনো 1872 এই অ্যাক্টটা, কিন্তু এর স্কোপটা স্ট্রিমলাইন করা হয়েছে এবং ওভার এ পিরিয়ড অফ টাইম এটা মডার্নাইজ করা হয়েছে। বিভিন্ন স্ট্যাটিউটস এবং গ্র্যাজুয়াল অ্যামেন্ডমেন্টস, পুরো কমপ্লিট ওভারঅল করা হয়নি, কিন্তু গ্র্যাজুয়াল মাঝে মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং সেপারেট স্ট্যাটিউটস থ্রু দিয়ে এগুলোকে স্ট্রিমলাইন এবং মডার্নাইজ করা হয়েছে টু মিট দি নিডস অফ চেঞ্জিং টাইমস। যেমন যখন সময় পাল্টেছে, সোসাইটাল নিডস, লিগ্যাল নিডস, সেগুলো পাল্টানোর সাথে সাথে এই এই পার্টিকুলার অ্যাক্টটা কমপ্লিট ওভারঅল যদিও হয়নি, কিন্তু সেপারেট স্ট্যাটিউটস এবং গ্র্যাজুয়াল অ্যামেন্ডমেন্টস মাঝে মধ্যে সংশোধন করে এটাকে মডার্নাইজ অ্যান্ড স্ট্রিমলাইন করা হয়েছে। প্রেজেন্ট স্ট্রাকচার অফ দি অ্যাক্ট, আজকে অ্যাক্টটা মেনলি ডিল করে, যেটা আমরা বলছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট, যেটা আমরা একটু আগে বললাম, অফার, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কনসিডারেশন, ইনডেমনিটি অ্যান্ড গ্যারেন্টি, বেলমেন্ট অ্যান্ড প্লেজ, এজেন্সি। পার্টনারশিপ অ্যান্ড সেল অফ গুডস আর নো লঙ্গার পার্ট অফ ইট, যেটা আগে হতো, এখন কিন্তু তার জন্য অন্য অ্যাক্ট এসছে, সেল অফ গুডস অ্যাক্ট 30। রিভিশন অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা কিভাবে ইভলভ হয়েছে। অরিজিনাল একটা 1872 ইনেক্ট হয়েছিল, সেটা কভার করতো জেনারেল কন্ট্রাক্ট ল, ইনডেমনিটি, গ্যারান্টি, বেলমেন্ট, এজেন্সি, পার্টনারশিপ অ্যান্ড সেল অফ গুডস। 1930-এ সেপারেশন অফ সেল অফ গুডস অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে যে অ্যাক্টটা এলো সেল অফ গুডস অ্যাক্ট 1930, সেক্ষেত্রে প্রভিশনস যেগুলো ছিল সেল অফ গুডস, সেগুলিকে রিপিল করা হলো এবং রিএনাক্ট করা হলো, নতুন করে আইন প্রণয়ন হলো কি হিসেবে, অ্যাজ দি সেল অফ গুডস অ্যাক্ট 1930। 1932-এ সেপারেশন অফ পার্টনারশিপ ল হলো, পার্টনারশিপ প্রভিশনসগুলো সরিয়ে দেওয়া হলো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে, এবং নতুন করে আইন প্রণয়ন করা হলো, যেটার নাম হলো ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, 1932। অ্যামেন্ডমেন্টস, ভেরিয়াস পিরিয়ডিক আপডেটস, যেটা যে কোনো লিগ্যাল প্রভিশনের হয়। মাইনর অ্যামেন্ডমেন্টস ওয়ার মেড টু আপডেট ল্যাঙ্গুয়েজ, ক্ল্যারিফাই প্রভিশনস অ্যান্ড অ্যালাইন উইথ জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। কেন কোনো লিগ্যাল প্রভিশন যদি জুডিশিয়াল ইন্টারপ্রিটেশনের সাথে অ্যালাইন বা ওরিয়েন্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু implementation or enforcement of those legal provisions গুলো ডিফিকাল্ট, এবং সেই জন্য পিরিয়ডিক আপডেট করা হয় থ্রু মাইনর অ্যামেন্ডমেন্টস। পোস্ট ইন্ডিপেন্ডেন্স আফটার 1947, 1947-এর পরে অ্যাডাপ্টেশন অর্ডার্স, চেঞ্জেস মেড টু রিমুভ কলোনিয়াল রেফারেন্সেস অ্যান্ড অ্যাডাপ্ট দি অ্যাক্ট টু ইন্ডিয়ান গভর্নেন্স। ইন্ডিয়ার এটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান সিস্টেমের জন্য, ইন্ডিয়ান গভর্নেন্সের জন্য এটা সুটেবল হওয়া দরকার বলে অ্যাডাপ্টেশন করা হয়েছিল, এবং একটা আমরা করা হয়েছে ইন্ডিয়ান স্টাইল অফ গভর্নেন্স, ইন্ডিয়ান গভর্নেন্সের সাথে এটা একটা অ্যাকচুয়ালি অ্যালাইন বা ওরিয়েন্টেড হয়। মডার্ন ডেভেলপমেন্ট, সাপ্লিমেন্টারি লজ, নিউ লজ লাইক দি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 ইন্ট্রোডিউস কনসেপ্টস লাইক ইলেকট্রনিক কন্ট্রাক্টস কমপ্লিমেন্টিং দি অ্যাক্ট। ওই অ্যাক্টটাকে আরো ফার্দার ইম্প্রোভাইজ করে যেটা করা হয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, যেটা কনসেপ্টস লাইক ইলেকট্রনিক কন্ট্রাক্টস কমপ্লিমেন্টিং দি অ্যাক্ট। ব্রিফ ডিসকাশন, একটা আলোচনা অন ইম্পর্টেন্ট সেকশনস অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872. অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, অফার হলো প্রপোজাল,
সেকশন 2A ডিফাইন্স করছে প্রপোজাল কি, সংজ্ঞাটা একটা প্রপোজাল বা প্রস্তাবে অ্যাজ এ প্রমিস টু ডু অর নট টু ডু সামথিং, কিছু করার জন্য প্রমিস বা কিছু না করার জন্য প্রমিস মেড উইথ অ্যান ইন্টেনশন টু অবটেন অ্যাসেন্ট। প্রপোজালটা দেওয়া হচ্ছে, ইন্টেনশন কি, তার থেকে সম্মতি নেওয়া। অফার্স ক্যান বি এক্সপ্রেস, ক্লিয়ার ওয়ার্ডস হতে পারে, অর ইমপ্লাইড বাই কন্ডাক্ট বা আচরণ দিয়ে বোঝানো যেতে পারে, and general to public or specific to a person, দুটো রকম হতে পারে। পাবলিকে জেনারেলি অফার দেওয়া যেতে পারে এবং স্পেসিফিক টু এ পার্সন এটা হতে পারে। এ কাউন্টার অফার অর ল্যাপস ক্যান টার্মিনেট দি অরিজিনাল অফার। কাউন্টার অফার অর ল্যাপস যদিও সেক্ষেত্রে অরিজিনাল অফারটা টার্মিনেট হতে পারে। এই ক্ষেত্রে ক্লাসিক ল্যান্ডমার্ক কেস হলো কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি কেস। এ পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল ওয়াজ হেল্ড টু বি অ্যান অফার টু অল হু পারফর্ম দিস কন্ডিশন, যারা যারা ওই শর্তগুলো পারফর্ম করেছে তাদের ক্ষেত্রে এটাকে অফার ধরা হয়েছিল পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে। অ্যাকসেপ্টেন্স, এটা অ্যাবসলিউট হওয়ার কথা, আনকন্ডিশনাল কোনো কন্ডিশনাল কোনো রাইডার কোনো কন্ডিশন থাকবে না এবং প্রপারলি কমিউনিকেটেড হবে। আন্ডার সেকশন 4 অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট when the acceptor puts in it in transmission out of his control। এখানে পুটস ইন ট্রান্সমিশন বলতে অ্যাকসেপ্টার মানে যিনি এটা অ্যাকসেপ্টেন্সটা তখনই কমপ্লিট যখন অ্যাকসেপ্টার এটাকে ট্রান্সমিশন বলতে এখানে কি বোঝাচ্ছে পরে ইয়েতে আমরা বোঝাচ্ছি প্যারাতে। ফর এক্সাম্পল বাই পোস্ট দি মোমেন্ট কেউ একজন অ্যাকসেপ্টার লেটারটা মেল বক্সে ড্রপ করে দিল, অ্যাকসেপ্টেন্স তখন এফেক্টিভ হয়ে গেল এগেইনস্ট দি প্রপোজার ইভেন ইফ দি লেটার ইজ ডিলেড অর লস। যে লেটারটা মেল বক্সে ফেলা হলো, ড্রপ করা হলো, সেটা যদি কোনো কারণে দেরিও হয় পৌঁছতে বা হারিয়েও যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সটা সেই মোমেন্ট থেকে এফেক্টিভ হলো যে মোমেন্টে লেটারটা মেল বক্সে ড্রপ করা হয়েছে। ইফ কমিউনিকেশন ইজ ইনস্ট্যান্ট, যেমন টেলেক্স হোক ইমেল হোক, অ্যাকসেপ্টেন্স ইজ এফেক্টিভ হোয়েন রিসিভড। দি মোমেন্ট টেলেক্স বা ইমেল যাকে পাঠানো হতে রিসিভ করলেন সেই মোমেন্ট থেকে কিন্তু অ্যাকসেপ্টেন্সটা এফেক্টিভ হয়। সেক্ষেত্রে একটা কেস ল আছে, এনটোরেজ লিমিটেড ভার্সেস মাইলস ফার ইস্ট কর্পোরেশন, যেটা আমরা আগেও বলেছিলাম। এই ডিটেলসগুলো বা আরও ইলাবোরেট করে আমরা যখন স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করব খুব শীঘ্রই, সেখানে এইসব কেস ল সম্বন্ধে আরও ডিটেলস থাকবে, কি নিয়ে কেস হয়েছিল, কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছিলেন এবং কি বেসিসে অন হোয়াট দি গ্রাউন্ডস অন হুইচ দ্যাট পার্টিকুলার ভার্ডিক্ট আর অর্ডার ওয়াজ গিভেন। অ্যান অফার ক্যান বি রিভোকড এনি টাইম বিফোর অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স হওয়ার যে কোনো সময় আগে অফারটাকে রিভোক করানো যেতে পারে সেকশন 5-এ, বাট নট আফটার অ্যান আনকোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স হ্যাজ বিন ডিসপাসড। কোনো যদি আনকোয়ালিফাইড, যেখানে কোনো কন্ডিশন নেই, অ্যাকসেপ্টেন্স যদি ডিসপাস করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অফারটাকে আন্ডার সেকশন 5 বিফোর অ্যাকসেপ্টেন্স এটাকে রিভোক করা যায় না বা বাতিল করা যায় না বা ক্যান্সেল করা যায় না। কনসিডারেশন সেকশন 2D ডেফিনেশন, কনসিডারেশন ইজ অ্যান অ্যাক্ট abstinence or promise made by the promisee or any other person at the desire of the promiser। প্রমিসারের ইচ্ছাতে এক কনসিডারেশন হলো একটা কাজ যেটাকে অ্যাবস্টিনেন্স বা প্রমিস, মেড বাই হুম, মেড বাই দি প্রমিসি। প্রমিসার হলো যে প্রমিস করছে, প্রমিসি মানে যাকে প্রমিস করা হচ্ছে, বা এনি আদার পার্সন, শুধু প্রমিসি নয়, এক্ষেত্রে আরেকটা প্রভিশন হলো or any other person at the desire of the promiser। প্রমিসারের ইচ্ছের ভিত্তিতে এটা হচ্ছে। in simple terms it is the price paid for a promise। কোনো কনসিডারেশন যখন হচ্ছে, একটা প্রমিস করা হচ্ছে, সেই প্রমিসের জন্য যে প্রাইসটা পে করা হচ্ছে, or the benefit, ক্ষেত্রে the benefit or detriment এক্সচেঞ্জ। প্রমিসের ক্ষেত্রে একটা বেনিফিট থাকতে পারে, লাভ হতে পারে, আবার সেক্ষেত্রে ক্ষতিও হতে পারে। কি রুলস, কনসিডারেশন মাস্ট মুভ অ্যাট দি ডিজায়ার অফ দি প্রমিসার। প্রমিসার যিনি প্রমিস করছেন তার ডিজায়ারে কনসিডারেশনটা প্রসিড করবে, সেটা লাগু হবে। অ্যান্ড ইট ক্যান মুভ ফ্রম দি প্রমিসার, প্রমিসি অর ইভেন ফ্রম এ থার্ড পার্টি। কনসিডারেশন বলছে মুভ অ্যাট দি ডিজায়ার অফ দি প্রমিসার, সেটা একটা কন্ডিশন,
বা একটা সিচুয়েশন বা সিনারিও। তাছাড়া ইট ক্যান মুভ ফ্রম দি প্রমিসি অর ইভেন এ থার্ড পার্টি, এটা প্রমিসির থেকেও হতে পারে এবং এটা ইভেন এ থার্ড পার্টির থেকেও হলেও কিন্তু কনসিডারেশনটা ইন দ্যাট কেস এটা মুভ করছে, এটাকে আমরা ধরে নিতে পারি অ্যাজ পার সেকশন 2D, যে ক্ষেত্রে কনসিডারেশনের ডেফিনেশনটা দেওয়া হচ্ছে। For example, in Chinaiya versus Ramaiya case, the Madras High Court held, তারা judgment দিয়েছেন that consideration for a promise can come from a third person also, not just the promisee, শুধু promisee থেকে নয়, এক্ষেত্রে যদি থার্ড পার্সনের থেকে আসে সেক্ষেত্রেও কিন্তু কনসিডারেশন ক্যান কাম ফ্রম থার্ড পার্সন, সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাজ পার দি ভার্ডিক্ট অফ ম্যাড্রাস হাইকোর্ট। কোন কেসে? চিনাইয়া ভার্সেস রামাইয়া কেসে। কনসিডারেশন মাস্ট বি রিয়েল অ্যান্ড লফুল, মানে রিয়েল হওয়া উচিত এবং লিগ্যাল বা লফুল হওয়া উচিত, আইনসঙ্গত। পাস্ট কনসিডারেশন, যদি পাস্টের কোনো কনসিডারেশন থাকে সেটা জেনারেলি ভ্যালিড হয় না এক্সেপ্ট ইন লিমিটেড কেসেস, কিছু এক্সেপশন থাকে, বাট জেনারেলি পাস্ট কনসিডারেশন ভ্যালিড হিসেবে ধরা হয় না, বৈধ হিসেবে ধরা হয় না। নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। কন্ট্রাক্টস ইউজুয়ালি রিকোয়ার কনসিডারেশন, বাট এক্সেপশনস ইনক্লুড। কন্ট্রাক্টস জেনারেলি কনসিডারেশন ছাড়া হয় না, কিন্তু এক্সেপশনস এর মধ্যে ন্যাচারাল লাভ আন্ডার সেকশন 25, ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, গিফট টু ফ্যামিলি সেকশন 25, পাস্ট ভলেন্টারি, কেউ আগে সার্ভিস দিলে সেই তার সেটাকেও এক্সেপশন হিসেবে ইনক্লুড করা হয়। প্রমিস টু পে টাইম বার্ড ডেট, যদি টাইম বার্ড কোনো ডেট ধার সে পে করতে চায় সেই ক্ষেত্রে, অর কমপ্লিটেড গিফটস আন্ডার সেকশন 25। তো এই চারটে জিনিস হচ্ছে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন, পাস্ট ভলেন্টারি সার্ভিসেস, প্রমিস টু পে টাইম বার্ড ডেট অর কমপ্লিটেড গিফটস, সবকটাই কভার করা হচ্ছে আন্ডার সেকশন 25। ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, যারা কন্ট্রাক্ট, দুটো পার্টি কন্ট্রাক্ট করছে সেই ক্ষেত্রে তাদের ক্যাপাসিটিটা এখানে ডিফাইন করা হচ্ছে বা ক্ল্যারিফাই করা হচ্ছে বা বলা হচ্ছে যে কি হলে তারা দে হ্যাভ দি ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, দে আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। পার্টিস মাস্ট বি কম্পিটেন্ট, মেজর 18+ বয়স হতে হবে, 18 বছরের বেশি, সাউন্ড মাইন্ড হতে হবে, অ্যান্ড নট ডিসকোয়ালিফাইড বাই ল। ব্যাংকরাপ্ট বা অ্যালান এনিমি হলে সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই, যদি লয়ের কানুনের দ্বারা বা আইনের দ্বারা ডিসকোয়ালিফাইড কোনো পার্টি হয় সেক্ষেত্রে সে কিন্তু কম্পিটেন্ট হিসেবে তাকে ধরা যাবে না। আর ফাইনালি এ কন্ট্রাক্ট উইথ এ মাইনর, যেটা আমরা বললাম মেজর 18+, সেক্ষেত্রে যদি কন্ট্রাক্ট উইথ এ মাইনর হয় সেটা কিন্তু প্রথম থেকেই দ্যাট ইজ ভয়েড। আমরা পরে বোঝাবো ডিফারেন্সটা, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ভয়েড অ্যান্ড ভয়েডেবল। ইন দি ল্যান্ডমার্ক কেস অফ মোহরি বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, কোর্ট এক্ষেত্রে হেল্ড জাজমেন্ট দিয়েছিলেন যে মাইনর্স ক্যান বি বাউন্ড, মাইনর্সদের আমরা বাইন্ড করতে পারি না। এনি এগ্রিমেন্ট বাই এ মাইনর ইজ আনএনফোর্সেবল, কোনো এগ্রিমেন্ট মাইনর যদি করে সেটা আইনের চোখে প্রয়োগযোগ্য নয়। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ মাইনর্সরা কোনো কন্ট্রাক্টকে র্যাটিফাই করতে পারে না আর সে বেনিফিটটাকেও রিটার্ন দিতে পারে না। তার মানে এখানে বোঝানো যাচ্ছে মাইনর্স যে কন্ট্রাক্ট যদি কোনো কারণে হয়ে থাকে আনএনফোর্সেবল অ্যাজ পার লিগ্যাল প্রভিশন, তারা কন্ট্রাক্ট র্যাটিফাই করতে পারে না এবং তাদের কোনো লাইবিলিটি নেই। ফ্রি কনসেন্ট, আমরা প্রথমে যেটা বুঝেছি যে যদি দুজনের ফ্রি কনসেন্ট না থাকে, কোনো যদি কোয়ারশন বা অন্য কোনো জিনিস অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। কনসেন্ট মিনস মিটিং অফ মাইন্ডস অন দি সেম থিং ইন দি সেম সেন্স, একইভাবে কোনো একটা একই জিনিসের ওপরে যেক্ষেত্রে দুজনেই তাদের মানসিক যে চিন্তাধারাটা এক হলে সেক্ষেত্রে এটা কনসেন্ট হিসেবে ধরা হচ্ছে। ফ্রি কনসেন্ট আন্ডার সেকশন 2014 is consent not vitiated by listed factors, নিচের যে ফ্যাক্টরস গুলো সেই ফ্যাক্টর মানে যে কনসেন্টটা দেওয়া হচ্ছে ফ্রি কনসেন্ট, সেক্ষেত্রে কিন্তু দে আর নট ইনফ্লুয়েন্সড অর ভিসিয়েটেড বাই লিস্টেড ফ্যাক্টরস, যেগুলো নিচে আমরা এখন ডিসকাস করব। কি কি ভিসিয়েটিং ফ্যাক্টরস আছে? একটা হলো কোয়ারশন আন্ডার সেকশন 15, সেক্ষেত্রে থ্রেট অর ইউজ অফ ফোর্স ইনক্লুডিং থ্রেট টু প্রপার্টি অর আনলেফুল ডিটেনশন টু কম্পেল এগ্রিমেন্ট, ওকে বাধ্য করা হচ্ছে থ্রেট করে বা ফোর্সের ইউজ করে।
involves physical force or unlawful pressure. Key features: legal effect, contract is voidable at the option of the aggrieved party. এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে জেনারেলি কন্ট্রাক্ট ভয়েডেবল হয় at the option of the aggrieved party or the affected or the victim. ঠিক আছে? and examples হলো threatening harm to person property to obtain, কাউকে থ্রেটেন করা হচ্ছে তাদের পার্সনে বা প্রপার্টি যাতে জোর করে তাদের থেকে সম্মতি নেওয়া যায়। আনডিউ ইনফ্লুয়েন্স সেকশন 16, অ্যাবিউজ, কারো কোনো পাওয়ারফুল পজিশন আছে সেই পজিশনে অফ ডমিনেন্সটাকে সে যদি অ্যাবিউজ করে, বা ট্রাস্ট, কারোর মিউচুয়াল ট্রাস্ট আছে, বিশ্বাস আছে, সেইটাকে যদি রংফুলি ইউজ করে কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া হয়, সেক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্স কামস ইন টু প্লে আন্ডার সেকশন 16। এবং কি ফিচার্স হলো রিলেশন বেসড, ট্রাস্ট, অথরিটি, ডিপেন্ডেন্সি। সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল ইফ ইনফ্লুয়েন্স ইজ প্রুভড, ইনফ্লুয়েন্স যদি প্রমাণ হয় যে থ্রু ইনফ্লুয়েন্স, আনডিউ ইনফ্লুয়েন্স এখানে এক্সারসাইজ করা হয়েছে বা এক্সার্ট করা হয়েছে, সেক্ষেত্রে কন্ট্রাক্টটা কিন্তু ভয়েডেবল হবে। এল্ডার রিলেটিভ মাইনরের যে রিলেশন, ডক্টর পেশেন্টের রিলেশন, লয়ার ক্লায়েন্টের রিলেশন, মানে এক্ষেত্রে রিলেশনগুলো হলো ট্রাস্টের রিলেশন, বিশ্বাস, অথরিটি মানে অধিকার, আর ডিপেন্ডেন্সি, ডক্টরের ওপর পেশেন্টরা ডিপেন্ড করেন, লয়ারের ওপরে ক্লায়েন্টরা ডিপেন্ড করেন। সেই হিসেবে এই তিনটে জিনিস যখন আসছে রিলেশনশিপটা বেসড অন ট্রাস্ট, অথরিটি আর ডিপেন্ডেন্সি, এবং সেক্ষেত্রে যদি অ্যাবিউজ অফ পজিশন অফ ডমিনেন্স অর ট্রাস্ট হয় টু গেন কি জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ, সেই ক্ষেত্রে আনডিউ ইনফ্লুয়েন্সটা প্রয়োগ করা হয়, এবং সেটা দ্যাট ইজ ওয়ান অফ দি vitiating factors. Concept and section fraud 17, intentional deception to induce agreement. এরপরে মিসরিপ্রেজেন্টেশন যা সেকশন 18, দুটোর মধ্যে তফাৎ হলো ফ্রডটা হলো ইন্টেনশনালি কাউকে ডিসিভ করার জন্য করা হচ্ছে এগ্রিমেন্ট করার জন্য, আর মিসরিপ্রেজেন্টেশন আন্ডার সেকশন 18 হলো ইনোসেন্ট ফলস স্টেটমেন্ট, তিনি ভুল স্টেটমেন্ট দিয়েছেন কিন্তু ইনোসেন্টলি তিনি না বুঝিয়ে দিয়েছেন এবং কোনো ইন্টেন্ট তার ছিল না, কারণ মোটিভ ছিল না কাউকে ডিসিভ করা। এইটা হলো বেসিক ডিফারেন্স বিটুইন ফ্রড under section 17 and misrepresentation under section 18. Key features হলো 17 এর fraud includes false statements knowingly made, জেনে আমি ভুল স্টেটমেন্ট দিচ্ছি, অ্যাক্টিভ কোনো কিছু আমি লুকোবার চেষ্টা করছি, ফলস প্রমিস কাউকে কোনো জেনে শুনে মিথ্যা প্রতিজ্ঞা করছি বা কিছু বলছি এটা করব বলে, সেইটা কি ফিচার্স অফ ফ্রড। এবং লিগাল এফেক্ট হলো কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল এবং এক্ষেত্রে ড্যামেজেস ক্যান বি ক্লেমড। এইটা হলো তফাৎ। মিসরিপ্রেজেন্টেশন ক্ষেত্রে কন্ট্রাক্ট অ্যাভয়েডেবল কিন্তু ড্যামেজটা ইউজুয়ালি, মাইন্ড দি ওয়ার্ড ইউজুয়ালি, মানে বেশিরভাগ ক্ষেত্রে ড্যামেজটা অ্যাভেলেবেল হয় না। ফ্রডের ক্ষেত্রে ড্যামেজ ক্যান বি ক্লেম বিকজ দি কেসেস অফ ইন্টেনশনাল ডিসেপশন। মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ইট ইজ ইনোসেন্ট ফলস স্টেটমেন্ট, সেই জন্য জেনারেলি ড্যামেজ অ্যাভেলেবেল হয় না। এবং এক্সাম্পলস হলো প্রমিস মেড উইদাউট ইন্টেনশন টু পারফর্ম, আমার প্রথম থেকে ইন্টেনশন ছিল যে আমি পারফর্ম করব না এবং সেই হিসেবে আমি তাকে ডিসিভ করেছি এবং দ্যাট হ্যাজ অ্যামাউন্টেড টু কমিটিং এ ফ্রড, এবং সেই জন্য লিগ্যাল এফেক্টটা ভয়েডেবল কন্ট্রাক্টটা এবং ড্যামেজ ক্লেম হচ্ছে। আর মিসরিপ্রেজেন্টেশন সেকশন 18 এর ক্ষেত্রে জেনুইন বিলিফ ইন ইনকারেক্ট ফ্যাক্ট, তিনি ফ্যাক্টটা ইনকারেক্ট জানতেন না, তিনি জেনুইনলি সেটাকে বিশ্বাস করতেন এবং সেই হিসেবে তিনি ইনোসেন্ট ফলস স্টেটমেন্ট দেওয়ার জন্য মিসরিপ্রেজেন্টেশন হয়েছিল। এবং মিসরিপ্রেজেন্টেশন আন্ডার সেকশন 18 ইজ এ ভিশিয়েটিং ফ্যাক্টর। মিস্টেক সেকশন 20 to 22, এরোনিয়াস বিলিফ অ্যাবাউট ফ্যাক্ট অর ল, কোনো একটা ঘটনা বা আইন সম্বন্ধে ভুল ধারণা যদি থাকে সেই হিসেবে মিস্টেকটা করা হয়েছে। এই মিস্টেকটা দুটো পার্টি থেকে, একটা এগ্রিমেন্টে তো জেনারেলি কন্ট্রাক্টে দুটো পার্টি থাকে, তো সেই ক্ষেত্রে দুটো পার্টি মিস্টেক করতে পারে বা একটা পার্টি মিস্টেক, ইউনিল্যাটারাল মিস্টেক একটা পার্টি করলো আর বাইল্যাটারাল মানে বোথ পার্টিজ মিস্টেকেন। ভয়েড ইফ বাইল্যাটারাল মিস্টেক ফর দুজনে যদি ভুল করে তাহলে ভয়েড, আর ইউনিল্যাটারাল মিস্টেক হলে ইউজুয়ালি নট ভয়েড।
তো এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর ভয়েড আর ভয়েডের মধ্যে তফাৎটা আমরা পরে বলবো। আগের দুটো কেসে মিসরিপ্রেজেন্টেশন অ্যান্ড ফ্রডের ক্ষেত্রে কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল। ইন কেস অফ মিস্টেক মাইন্ড ইট মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হলো ভয়েড। এবং ভয়েডটা কখন হবে? যখন বাইল্যাটারাল মিস্টেক অফ ফ্যাক্ট হবে। ইউনিল্যাটারাল মিস্টেক অফ ক্ষেত্রে সাধারণত এটা কন্ট্রাক্টটা ভয়েড হয় না। মিস্টেক অফ ল নট এক্সকিউজেবল, মিস্টেক অফ লটা এক্সকিউজ করা যায় না, ক্ষমা করা যায় না। ফরেন ল ট্রিটেড অ্যাজ ফ্যাক্ট, বাইরের দেশে কানুনটাকে আমরা ফ্যাক্ট হিসেবে ধরে নিতে পারি। ইফ এনি অফ দিস এলিমেন্টস ইজ প্রেজেন্ট, কনসেন্ট ইজ নট ফ্রি। এই যে জিনিসগুলো যদি থাকে তাহলে কনসেন্টটা ফ্রি নয়। মোস্ট অফ দিস ডিফেক্টস মেক দি কন্ট্রাক্ট ভয়েডেবল এক্সেপ্ট বাইল্যাটারাল মিস্টেক অফ অ্যান এসেনশিয়াল ফ্যাক্ট, যেটা আমরা সেকশন 20 to 22 এর কথা বললাম, হুইচ ইজ ভয়েড। বাকিগুলো সব ভয়েডেবল। এক্সাম্পল, ইফ এক্স ইজ forced at গান পয়েন্ট টু সাইন এ ডিল, এক্সকে যদি জোর করে বন্দুক রেখে কোনো কিছু ডিল সাইন করতে, এগ্রিমেন্ট বা কোনো ডিল সাইন করতে করা হয়, সেই কনসেন্টটা হলো বাই ফোর্স, হুইচ ইজ কনসিডার অ্যাজ কোয়ারশন, যেটা আমরা আগে ডিসকাস করলাম। সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা হলো ভয়েডেবল অ্যাট এক্স অপশন। এখানে ভিকটিম কি বা যিনি সাফার করেছেন অ্যাগ্রিভ পারসনকে এক্স কে ফোর্স করা হয়েছে, সেই জন্য এক্স এর অপশনে তার ইচ্ছেতে কন্ট্রাক্টটা ভয়েডেবল, যেটা আমরা আগে পড়েছি যে বাইল্যাটারাল মিস্টেক অফ অ্যান এসেনশিয়াল ফ্যাক্টর ক্ষেত্রে অনলি ভয়েড, other cases all the contracts are voidable, be it your fraud, be it your misrepresentation, be it your coercion. Okay, I hope এই পোর্শনটা আমরা পরিষ্কারভাবে বুঝেছি, কনসেপচুয়াল ক্ল্যারিটি এসছে। লিগ্যালিটি অফ অবজেক্ট, দি অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন মাস্ট বি লফুল, যেটা আমরা আগে বলেছি। সেকশন 23-এ আনলফুল অবজেক্টস গুলো বলা হয়েছে। কনসিডারেশন অর অবজেক্ট যদি আইনের চোখে এটাকে নিষিদ্ধ থাকে, ভায়োলেটস পাবলিক পলিসি যদি কোনো প্লেসে থাকে সেটাকে যদি অগ্রাহ্য করা হয়, ইজ ফ্রডুলেন্ট অর ইমোরাল অর ইনজিউরস পারসন অর প্রপার্টি। তাহলে চারটে কেসে আমরা বলছি কনসিডারেশন অর অবজেক্ট ইজ নিষিদ্ধ বাই ফরবিডেন বাই ল, violates public policy, is fraudulent or immoral, or injures personal property, contract is void. Minded এক্ষেত্রে কিন্তু this becomes void, not voidable. For example, agreements for an illegal act like smuggling to defeat the law, like tax evasion. যদি স্মাগলিং না করে নর্মাল ট্রেড হয় সেক্ষেত্রে ট্যাক্স পে করতে হয়। স্মাগলিংটা করা হচ্ছে টু ডিফিট দি ল, ট্যাক্স ইভেট করার জন্য, যে ট্যাক্সেশন ল আছে তার অনুযায়ী যে ট্যাক্সটা পে করার, সেটাকে ইভেট করার জন্য, না দেওয়ার জন্য, অ্যাভয়েড করার জন্য স্মাগলিং করেছে, হুইচ ইজ অ্যান ইলিগাল অ্যাক্ট। অর টু কমিট এ টর্টটা আমরা পরে পড়বো। টর্ট ইজ নাথিং বাট এ সিভিল রং। এই কমিটেড টর্ট আর ভয়েড। অতএব আমরা দেখলাম যে এই ক্ষেত্রে যে আনলফুল অবজেক্টস হলে, এক্সাম্পল আমরা দেখলাম এখানে, সেক্ষেত্রে কিন্তু এটা এগ্রিমেন্ট বিকামস ভয়েড। আদার স্পেসিফিক ভয়েড এগ্রিমেন্টস ইনক্লুড, অন্য সেকশনে যেটা আমরা সেকশন 23 দেখলাম, সেকশন 26 হলো রেস্ট্রেন্ট অফ ম্যারেজ। এগ্রিমেন্টস দ্যাট রেস্ট্রেন এ পারসন ফ্রম ম্যারিং আর ভয়েড। কাউকে এমন একটা এগ্রিমেন্ট যেখানে একজনকে বিয়ের থেকে করার থেকে রেস্ট্রেন করা হচ্ছে, বিরত করা হচ্ছে, সেক্ষেত্রে দ্যাট এগ্রিমেন্ট ইজ ভয়েড আন্ডার সেকশন 26। পার্সিয়াল রেস্ট্রেন্স মে বি ভ্যালিড ইন সার্টেন কেসেস, কন্ডিশনস ইন গিফট যদি থাকে সেই ক্ষেত্রে, আদারওয়াইজ নর্মালি কিন্তু এটা কোনো রকম এক্ষেত্রে এক্সেপশনস কিছু নেই। সেকশন 27, রেস্ট্রেন্ট অফ ট্রেড, এগ্রিমেন্টস রেস্ট্রিক্টিং লফুল ট্রেড, প্রফেশন আর বিজনেস আর ভয়েড। এগ্রিমেন্ট যেখানে লফুল ট্রেড, লিগালি কোনো ট্রেড বা কোনো প্রফেশন বা বিজনেস যেখানে যে রেস্ট্রিক্ট করা হচ্ছে সেক্ষেত্রে এগ্রিমেন্ট আর ভয়েড। অ্যালাউড ইফ রিজনেবল অ্যান্ড কানেক্টেড উইথ সেল অফ গুডউইল আর বিজনেস, সেক্ষেত্রে এক্সেপশনের কথা বলা হচ্ছে। রিজনেবল অ্যান্ড কানেক্টেড উইথ সেল অফ গুডউইল আর বিজনেস, সেক্ষেত্রে এটা রেস্টুরেন্ট যেটা অ্যাপ্লিকেবল সেটা সেক্ষেত্রে এক্সেপশন থাকছে।
Section 28-29 restraint of legal proceedings. Agreement restricting a party from enforcing legal rights or limiting legal proceedings are void. যে দুটো পার্টি আছে, যদি এগ্রিমেন্টটা এরম ভাবে ফ্রেম করা হচ্ছে, তৈরি করা হয়েছে বা সাইন করা হয়েছে, যেখানে একটা পার্টিকে তার লিগ্যাল রাইট, তার যে আইনি প্রথা অনুযায়ী তার যে অধিকার বা লিগ্যাল প্রসিডিংসটাকে ফলো করার জন্য সেই প্রসিডিংসটাকে লিমিট করা, সেই ক্ষেত্রে সেই ধরনের এগ্রিমেন্ট কিন্তু আন্ডার সেকশন 28 and 29 আর ভয়েড। ভ্যালিড ইফ ইট ইজ এ জেনুইন কম্প্রোমাইজ অর সেটেলমেন্ট অফ ডিসপিউটস। এক্ষেত্রে যদি রেস্টুরেন্টে এরমভাবে হয় যেটা জেনুইন কম্প্রোমাইজ হচ্ছে বা ডিসপিউটটা সেটেল করার ক্ষেত্রে করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড। দিস ইজ এ কি এক্সেপশন। কি বলতে এটা কিন্তু নর্মাল রুটিন জিনিস নয়, এটা কি এক্সেপশনস, মিনিমাল কেসেস এই এক্সেপশনস গুলো অ্যাপ্লিকেবল হয়। জেনারেলি or usually these are not applied or applicable or allowed to be applicable. Section 30 wagering agreements. Agreement based purely on chance with no real interest, for example gambling, are void. No legal enforceability. এক্ষেত্রে লিগালি এটা প্রয়োগ করা যাবে না, প্রয়োগযোগ্য নয়। কোলাটারাল ট্রানজাকশনস মে হ্যাভ ডিফারেন্ট ট্রিটমেন্টস। কোলাটারাল ট্রানজাকশন যদি হয় সেক্ষেত্রে ডিফারেন্ট ট্রিটমেন্টের প্রভিশন আছে। বাট দেন এগেন যেটা আমরা বললাম, দিস ইজ নট ইউজুয়ালি ডান, দিস ইজ এ কি এক্সেপশন। কেস ঘেরুলাল পারাক ভার্সেস মহাদেও দাস মাইয়া, a suit to recover commission turned illegal wagering due to secret profit arrangement illustrates that if object becomes illegal or the agreement becomes illegal, contract is void. Facts not detailed here, but it is a leading case. এক্ষেত্রে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাচ্ছে যে যদি সিক্রেট কোনো প্রফিট এগ্রিমেন্টের জন্য ইলিগাল ওয়েগারিং হয়। কন্টিনজেন্ট অ্যান্ড কোয়াসি কন্ট্রাক্টস কন্টিনজেন্ট হয়, কোয়াসি কন্ট্রাক্টস হয়। কন্টিনজেন্ট কন্ট্রাক্টস আন্ডার section 31 to 36, contracts to do something if an uncertain future event happens or not happening. Contracts to do something if কোনো uncertain future event হয় বা না হয়। I will buy your house if zoning changes. Zoning যেটা করে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কনসার্ন অথরিটি, জোনিং যদি পাল্টায় তাহলে আমি তোমার হাউসটা কিনবো, বাড়িটা কিনবো। এক্ষেত্রে এই জোনিংটা হতেও পারে নাও হতে পারে, এটা আনসার্টেন ফিউচার ইভেন্ট, যেটা হতেও পারে নাও হতে পারে। সাচ কন্ট্রাক্টস বিকাম এনফোর্সেবল অনলি, এগুলো প্রয়োগযোগ্য হয় যখন ইভেন্টটা হয়। যদি এখানে জোনিংটা হয়ে যায় তাহলে এই কন্ট্রাক্টস এনফোর্সেবল হবে। ইফ দি ইভেন্ট বিকামস ইম্পসিবল অর ইলিগাল, ইভেন্টটা যদি নাই হয় বা আইনগত না হয়, সেক্ষেত্রে কন্ট্রাক্ট ইজ ভয়েড আন্ডার সেকশন 32. Quasi contract section 68 to 70, these are not real contracts, no agreement or consent, but the law imposes obligations to prevent unjust enrichment. Unjust enrichment বলতে unlawful or illegal gain by any of the contracting parties. এগুলো রিয়েল কন্ট্রাক্টস না, কোনো এগ্রিমেন্ট বা কনসেন্ট থাকে না, বাট ল ইম্পোজেস অব্লিগেশনস টু প্রিভেন্ট আনজাস্ট, যাতে অন্য কেউ এনি অফ দি পার্টিস আনলফুল কোনো বা ইলিগাল গেন এক্ষেত্রে না অবটেন করতে পারে, সেই জন্য ল কিছু অব্লিগেশন ইম্পোজ করে। সেকশন 68 নেসেসারিজ সাপ্লাইড টু ইনকেপেবল পারসন, এ পারসন হু সাপ্লাইজ নেসেসারিজ টু সামওয়ান incapable of contracting, minor insolvent is entitled to reimbursement. এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লজেস নয় যদিও। reimbursement is made from the property of the incapable person. Section 69, reimbursement for payment of another's obligation. A person who pays money on behalf of another, আমি যদি অন্য কারোর হয়ে পেমেন্ট করি, হু ইজ লিগালি বাউন্ড টু পে, ধরুন আপনি লিগালি কোনো একটা কমিটমেন্ট বা অব্লিগেশন আছে যার জন্য লিগালি আপনি পে করতে বাধ্য,
সেক্ষেত্রে আপনার বিএফ এ যদি আমি মানিটা পে করি, সেক্ষেত্রে আমি কিন্তু রিএম্বার্সমেন্ট ক্লেম করতে পারবো। রিএম্বার্সমেন্ট ফর পেমেন্ট অফ আপনার অব্লিগেশন আমি পে করলাম, সেক্ষেত্রে আই ক্যান ক্লেম দি রিএম্বার্সমেন্ট। পেমেন্ট যেটা করা হবে, আমি যেটা করব সেটা লফুল লিগ্যাল হতে হবে এবং মেড ইন দি ইন্টারেস্ট অফ দি আদার পারসন। যার বিহেভে করছি তার ইন্টারেস্টে, তার সাপোর্টে আমি এই পেমেন্টটা করলাম। আমি যদি আরেকজন যিনি পার্সন আছেন তার বিএফএ না করে অন্য কারো বিএফএ করি এবং ইলিগাল পেমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু আই কান্ট ক্লেম রিএম্বার্সমেন্ট, আমি সেক্ষেত্রে রিএম্বার্সমেন্ট ক্লেম করতে পারবো না। অব্লিগেশন অফ পার্সন enjoying benefit of non-gratuitous act if a person lawfully does something for another not intending as a gift। গিফট হিসেবে যদি না দেয়, কিছু যদি লফুলি কিছু করেন অন্য কারোর জন্য, and the other সেই অ্যাক্টিভিটির জন্য the other person enjoys benefit, compensation must be paid। এক্ষেত্রে ইম্পর্টেন্ট কেস হলো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বিকে মন্ডল অ্যান্ড সন্স। স্টেট হ্যাড টু কম্পেনসেট ফর ওয়ার্ক ডান উইদাউট ফর্মাল কন্ট্রাক্ট। এখানে কোনো বিকে মন্ডল অ্যান্ড সন্সের কোনো ফর্মাল কন্ট্রাক্ট দেওয়া হয়নি স্টেট অফ বেঙ্গলকে, কিন্তু স্টেট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিকে মন্ডল কাজ করেছিলেন উইদাউট ফর্মাল কন্ট্রাক্ট, সেক্ষেত্রে স্টেটকে কিন্তু কম্পেনসেট করতে হচ্ছে টু দি এক্সটেন্ট অফ দি ভ্যালু অফ দি কন্ট্রাক্ট অ্যান্ড দি ওয়ার্ক ডান। যতটা কাজ হয়েছে অ্যাজ পার দি কন্ট্রাক্ট, সেই তার ইকুইভ্যালেন্ট কম্পেনসেশন স্টেটকে দিতে হয়েছে বিকে মন্ডল অ্যান্ড সন্সকে। ফাইন্ডার অফ গুডস সেকশন 71-72 and money paid by mistake, coercion. Founder of goods has duties of a belly, মানে তার কর্তব্য হলো বেলির মতো। মাস্ট টেক কেয়ার অ্যান্ড রিটার্ন গুডস ইফ ওনার ইজ ফাউন্ড, ওনারকে যদি পাওয়া যায়, যতদিন না পাওয়া যায় হি মাস্ট টেক কেয়ার ফাইন্ডার, এবং গুডসটা রিটার্ন করবেন যদি ওনারকে তিনি সাবসিকুয়েন্ট স্টেজে পান। ফাইন্ডার মে ক্লেম রিওয়ার্ড ইফ অ্যানাউন্সড। মাস্ট যিনি পেয়েছেন এবং যেটা জিনিসটা পেয়েছেন এবং ওনারকে খুঁজে পাওয়ার পর রিটার্ন করেছেন, সেক্ষেত্রে ফাইন্ডার যিনি খুঁজে পেয়েছেন তিনি কিন্তু পুরস্কার ক্লেম করতে পারেন ইফ অ্যানাউন্সড। যদি যিনি যার ওনার অফ দি গুডস, যিনি জিনিসটা হারিয়ে ফেলেছিলেন, তিনি যদি কোনো রিওয়ার্ড অ্যানাউন্স করেন, ফাইন্ডার সেটা ক্লেম করতে পারে। মাস্ট কম্পেনসেট ফর লস ইফ নেগলিজেন্ট। এখানে যদি ফাইন্ডার নেগলিজেন্ট হয়, সেক্ষেত্রে যে লস হবে তার জন্য কিন্তু কম্পেনসেট করতে হবে। মানি পেড বাই মিস্টেক অর কোয়ারশন মাস্ট বি। মানি কোনো টাকা যদি ভুল করে দেওয়া হয় বা জোর করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটাকে রিপে করতে হবে। পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বেসিক রুল, প্রমিসেস মাস্ট বি পারফর্ম। যা যা দুজনে করলেন, কমিট করলেন, সেগুলোকে পারফর্ম করার দরকার। পারফরমেন্স ক্যান বি অ্যাকচুয়াল, ডুইং এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ প্রমিস, যেটা বলা হয়েছিল বা কন্ট্রাক্ট করা হয়েছিল সেটা করা। অর অ্যাটেম্পটেড টেন্ডার অফ পারফরমেন্স, চেষ্টা করা সেটা করার জন্য। ফর রেসিপ্রোকাল প্রমিসেস, মানে দুটো পার্টি তো রেসিপ্রোকাল প্রমিস যেটা হচ্ছে ওয়ান পার্টি মাস্ট পারফর্ম অর টেন্ডার বিফোর দি আদার মাস্ট পারফর্ম। একটা পার্টি সেক্ষেত্রে রেসিপ্রোকাল প্রমিসের জন্য পারফর্ম করবে, বিফোর দি আদার পার্টি মাস্ট পারফর্ম। সেকশন 40 to section 41. Common concept, time and place. If fixed by contract or custom, time or place is of essence. এক্ষেত্রে যদি কন্ট্রাক্ট বা কাস্টমের ক্ষেত্রে ফিক্স করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোন সময়, মানে টাইম লিমিট, টাইম লাইনস এবং কোন জায়গা, সেটা কিন্তু সবসময় মেনশন করার দরকার। টেন্ডার অফ পারফরমেন্স সেকশন 38, a valid offer to perform discharges liability if the other party refuses to accept without reason. A valid offer section 30 to perform discharges liability if the other party refuses to accept without reason. অন্য পার্টি যদি কারণ না দেখিয়ে রিফিউজ করে অ্যাকসেপ্ট করতে, সেক্ষেত্রে ভ্যালিড অফার টু পারফর্ম ডিসচার্জেস লাইবিলিটি। প্রিভেনশন অফ পারফরমেন্স, ইফ ওয়ান পার্টি হিন্ডার্স পারফরমেন্স, আমি পারফরমেন্স করতে চাইছি কিন্তু আর একটা পার্টি বাধা সৃষ্টি করছে যাতে আমি পারফর্ম না করতে পারি আপনি অব্লিগেশনস বা প্রমিসেস, সেক্ষেত্রে হিন্ডার পার্টি ইজ এক্সকিউড। আমি হিন্ডার্ড হচ্ছি, আমি বাধাপ্রাপ্ত হচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি এক্সকিউজ হচ্ছি। সেকশন 56 কনটেক্সট। Note, specific performance is available under a separate act
সেটাকে বলা হয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963। সেটা এই ভিডিওতে আমরা দিচ্ছি না, এটা আলাদাভাবে পুরো একটা বড় চ্যাপ্টার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 সম্বন্ধে আমরা তখন ডিসকাস বা আলোচনা করব বা আমরা পড়ব। ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, এ কন্ট্রাক্ট এন্ডস কখন এন্ড হবে, অর ইজ ডিসচার্জ বাই পারফরমেন্স। দুটো পার্টি যদি যা প্রমিস করেছিল করে গেলে তারা যদি কমপ্লিট করে নেয়, পারফরমেন্স ইজ কমপ্লিট। মিউচুয়াল এগ্রিমেন্ট, পার্টিস এগ্রি টু রেসিন্ড অর নোভেট, কোনো কারণে ওরা পার্টি ঠিক করলো মিউচুয়াল এগ্রিমেন্ট করে যতটাই যা হয়ে থাকে, তারপরে আমি এই কন্ট্রাক্টটাকে রেসিন্ড করা, বাতিল করা বা নোভেট করা হতে পারে। নোভেট মানে সেটাকে বাতিল করা হলো টেম্পোরারিলি, এবং সেক্ষেত্রে ওয়ান অফ দি পার্টিস মে গো ফর অ্যানাদার পার্টি, যে পার্টিটা অরিজিনাল কন্ট্রাক্টে ছিল না, সেই ক্ষেত্রে সেটাকে এক্ষেত্রে নোভেশন বলা হচ্ছে। কারণ এ আর বি দুটো পার্টি কন্ট্রাক্ট করেছিল, কন্ট্রাক্টটা মিউচুয়াল এগ্রিমেন্টে নোভেট করা হলো। এবার এ কি বা বি কি করলো, এই যে এগ্রিমেন্টটা বা যে অব্লিগেশন ছিল অফ পারফরমেন্স, সেটা এ সি কে দিয়ে দিল, বা এর সাথে সি এর হলো, বা বি এর সাথে সি এর হলো, বা কন্ট্রাক্টের যে পারফরমেন্স ছিল তার স্কোপ বা স্কেলটা চেঞ্জ হলো। মানে আগে যেটা ছিল এগ্রিমেন্টে, সেই ক্ষেত্রে যে পার্টি, সে পার্টিস চেঞ্জ হতে পারে, যে কন্ট্রাক্টের বিভিন্ন ক্লজেস থাকে সেই ক্লজেস চেঞ্জ হতে পারে, স্কোপ অফ দি এগ্রিমেন্ট চেঞ্জ হতে পারে যখন মিউচুয়াল এগ্রিমেন্টে এটা নোভেটেড হচ্ছে। ইম্পসিবিলিটি ডক্ট্রিন অফ ফার্স্টেশন, এটা খুব ইম্পর্টেন্ট, সেকশন 56। ইফ আফটার ফর্মেশন একটা এগ্রিমেন্ট an event makes performance impossible or unlawful, the contract is discharged automatically। এক্ষেত্রে যে পারফরমেন্স কাজটা যে হলো, সেই পারফরমেন্সটা করতে যদি ইম্পসিবল, অসম্ভব হয় বা ইলিগাল হয় কোন একটা ইভেন্টের দ্বারা, সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ডিসচার্জ হিসেবে ধরা হয়। As it is clarified in Satyabrata Ghosh versus Munniram Bangur, frustration by supervening impossibility, মানে ভবিষ্যৎ অসম্ভবতা, supervening impossibility falls under section 56. The courts look at whether the fundamental purpose was destroyed by, যে fundamental purpose ছিল of the agreement for performing the obligations on part of both the parties, সেই ক্ষেত্রে আনফোরসিন ইভেন্ট, যে ঘটনাটা আমরা আগে কেউ চিন্তা করিনি, ধরুন একটা স্টেজ শো হচ্ছে, গানের প্রোগ্রাম, আমি আমার সাথে কন্ট্রাক্ট আছে কোনো একটা ক্লাবে, আমি সেখানে গিয়ে এতগুলো গান গাইবো, এই গান গাইবো, সে তো আমরা এত টাকা আমাকে দেবে। কিন্তু সেই দিন পারফরমেন্স যে সময় সন্ধ্যে 7টায় ছিল, বিকেল 6টার সময় তুমুল ঝড় বৃষ্টি হয়ে স্টেজ পুরোপুরি ভেঙে গেল, অডিয়েন্সের যেখানে বসার জায়গা দ্যাট গট ফ্ল্যাটেড উইথ ওয়াটার, ফলে সেই ইভেন্টটা আর আলটিমেটলি হলো না, এবং যে আমি যে এগ্রিমেন্ট করেছিলাম অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ মিউজিশিয়ান, আমি কিন্তু পারফর্ম করতে পারলাম না। অব্লিগেশন কি ছিল, আমার গান গাওয়া অ্যাজ পার দি এগ্রিমেন্ট উইথ দি অর্গানাইজার্স অ্যাট দি ভেন্যু। তো এই ক্ষেত্রে আনফোরসিন ইভেন্ট হওয়ার জন্য ফান্ডামেন্টাল পারপাস কি ছিল, গান করা, সেটা কিন্তু এক্ষেত্রে ডেস্ট্রয়েড, নষ্ট হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট ইজ ডিসচার্জ। ব্রিচ, ফেলিওর টু পারফর্ম, দি নন ব্রিচিং পার্টি ইজ ডিসচার্জ বাট এন্টাইটেলড টু রেমিডিজ। দুটো পার্টি কোনো কারণে পারফর্ম করা গেল না অব্লিগেশন, নন ব্রিচ, যে পার্টি ব্রিচ করলো না এগ্রিমেন্টটাকে, তাকে ডিসচার্জ করা হচ্ছে, এবং সে এন্টাইটেলড টু রেমিডিজ, মানে কম্পেনসেশন হি অর সি ক্যান গেট, যে পার্টি নন ব্রিচ যদি করে যে এগ্রিমেন্টটা ব্রিচ করেনি, তাকে নন ব্রিচিং পার্টি বলে। দে আর ডিসচার্জ অ্যান্ড এন্টাইটেলড টু রেমিডিজ। কেস সত্যব্রত ঘোষ, সুপ্রিম কোর্ট held that section 56 applies to any supervening impossibility or irregularity frustration. English frustration law is only persuasive. India treats impossible in a practical sense, এবং সেক্ষেত্রে এটাকে war equation not voiding contract if the purpose still subsists, যদি পারপাসটা স্টিল কখনো এক্সিস্ট করে, সেক্ষেত্রে war equation not voiding contract. Breach of contract or and remedies, section 73 to 75. A breach occurs when a party fails to perform a promise. একটা পার্টি, দুটো পার্টি আছে, একটা পার্টি সেটা যিনি কমিট করেছিলেন
সেটাকে পারফর্ম করতে পারছে না, তার অব্লিগেশন বা প্রমিস, সেই ক্ষেত্রে ব্রিচ হয়। রেমিডিজ এক্ষেত্রে হলো ড্যামেজেস, কম্পেনসেশন মানি। সেকশন 73 requires damages to arise naturally from breach or be reasonably foreseeable. ব্রিচ থেকে হতে পারে বা যেটাকে আমরা আগে থেকে বুঝতে পারছি যে এটা ঘটতে পারে, তার থেকেও কিন্তু ড্যামেজ অ্যারাইজ হতে পারে। কিছু ঘটনা ঘটতে পারে, সেটা আমরা আগে যদি রিজনেবলি বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ড্যামেজটা অ্যারাইজ করে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে কেস ল হলো সেটা হলো হেডলি ভার্সেস ব্যাক্সেন্ডেল। লসেস আর রিকভারেবল, লস রিকভার তখনই হবে অনলি ইফ দে আর ইন দি কন্টেম্পলেশন অফ দি পার্টিস অ্যাজ লাইকলি টু রেজাল্ট ফ্রম এ ব্রিচ। লসেস তখনই রিকভার করা যাবে যদি এটা যে দুটো পার্টি আছে তারা কন্টেম্পলেট করতে পেরেছে যে দিস ইজ লাইকলি টু রেজাল্ট ফ্রম ব্রিচ। হুইচ ইজ লাইকলি টু রেজাল্ট, যে লসেসটা যেটাকে রিকভার করা যেতে পারে সেটা দুটো পার্টি আগে কন্টেম্পলেট করতে পেরেছেন, চিন্তা করতে পেরেছেন, ভাবতে পেরেছেন যে ব্রিজ যদি হয় সেই থেকে এই লসটা হতে পারে, এবং সেই লসটা কিন্তু রিকভারেবল অনলি। টাইপস অফ ড্যামেজেস: কম্পেনসেটরি, অর্ডিনারি টু কভার অ্যাকচুয়াল লস, স্পেশাল ফর আনইউজুয়াল লসেস ইফ নোটিফাইড, যদি এগ্রিমেন্টে নোটিফাই করা থাকে, পিউনিটিভ, এক্সাম্পলারি, রেয়ার ইন কন্ট্রাক্টস টু পানিশ যদি ফ্রড, কারো যদি ডিসিভ করে ইন্টেনশনালি, সেই ক্ষেত্রে দ্যাট অ্যামাউন্টস টু ফ্রড, এবং সেক্ষেত্রে পিউনিটিভ, এক্সাম্পলারি ড্যামেজ ইম্পোজ করা যেতে পারে। নমিনাল হোয়েন ব্রিচ উইথ নো লস, যেক্ষেত্রে কোনো ব্রিচ হয়েছে কিন্তু কোনো দ্যাট হ্যাজ নট রেজাল্টেড অর লেড টু এনি সর্ট অফ লস, কোনো ক্ষতি হয়েছে সেক্ষেত্রে হয়নি যদিও ব্রিচ ছিল। কোয়ান্টাম মেরিট, লিটারালি অ্যাজ মাচ অ্যাজ ডিজার্ভড ইফ এ কন্ট্রাক্ট ইজ আনএনফোর্সেবল, প্রয়োগ করা যদি না যায় বা পার্টলি পারফর্ম করা হয়, এ পার্টি মে রিকভার দি রিজনেবল ভ্যালু অফ ওয়ার্ক ডান অন এ কোয়াসি কন্ট্রাক্ট বেসিস, যেটুকু কাজ করা হয়েছে সেই কাজের ভিত্তিতে আর যে রিজনেবল ভ্যালু হবে সেটা একটা পার্টি রিকভার করতে পারে। ফর এক্সাম্পল, ইফ এ ওয়ার্কস ফর বি উইদাউট এ কন্ট্রাক্ট অ্যান্ড বি বেনিফিটস, এ ক্যান ক্লেম পেমেন্ট ইকুয়েটিং টু সার্ভিসেস ভ্যালু। এ বি এর জন্য কাজ করেছে উইদাউট এনি কন্ট্রাক্ট অ্যান্ড বি তার থেকে বেনিফিট পেয়েছে, সেক্ষেত্রে এ কিন্তু পেমেন্ট ক্লেম করতে পারে কতটা, যতটা সে কাজ করেছে বি এর জন্য, সেই ভ্যালুটার ইকুইভ্যালেন্ট। ইনজাংশন, রেয়ার ইন কন্ট্রাক্টস অ্যান্ড স্পেসিফিক পারফরমেন্স ফোর্সিং কমপ্লিশন, স্পেসিফিক পারফরমেন্স ফোর্স করছে কাজটাকে শেষ করার। আর প্রোভাইডেড আন্ডার আদার স্ট্যাটিউটস, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, যেটা আমরা আলাদাভাবে অন্য ভিডিও ডিসকাস করব। এক্সাম্পলস: ইফ ইউ ডেলিভার ডিফেক্টিভ গুডস, বায়ার মে রিকভার দি কস্ট অফ ডিফারেন্স। আমি যদি ডিফেক্টিভ গুড দিই সেক্ষেত্রে যে কিনছেন ক্রেতা, তিনি কস্ট অফ ডিফারেন্সটা রিকভার করতে পারেন। ইফ এ বিল্ডার অ্যাবান্ডেন্স কনস্ট্রাকশন, একটা বিল্ডার যদি কাজ করতে করতে মাঝখানে তিনি বন্ধ করে দেন, সেক্ষেত্রে ওনার যিনি অ্যাজ এ কাস্টমার, হি মে সু দি বিল্ডার ফর কস্ট অফ কমপ্লিশন প্লাস এনি লস ইনকার্ড। এইটা আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপরের ভিডিওটা আমরা পয়েন্ট নাম্বার 10 ইন্ডেমনিটি অ্যান্ড গ্যারান্টি থেকে শুরু করব, which will cover sections 124 to 147. Thank you. Visit us digitopedu.com